বুঝতে পেরেছেন? কেস দিলে জামিন আমরা করাবো, ভয় পাওয়ার জায়গা নাই এখানে। ভয়ে সে দিন গুজার গিয়া, ও দিন পার হয়ে গেছে। ভয় দেখানো চমকানো দিন চলবে না, ওদিন আর নাই, চমকানো দিন নাই। বুক তুলে মাথা তুলে রাজনীতি করবেন, আপনার অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন। মমতা ব্যানার্জি বা মোদীর দয়াতে কেউ বেঁচে নয়। আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে। তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন? মাথা তুলে বাঁচবেন। আপনারা অবাক হয়ে যাবেন ক্ষুধার সূচকে। আজকে ক্ষুধার্তের পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে, সম্ভবত 125টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 116তম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে। তাহলে আমাদের দেশে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, না খেতে পেয়ে দিন যাপন করছে, সংখ্যা বেড়ে যাচ্ছে। আর আপনার আমার মধ্যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ব্রাহ্মণ, দলিত, আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে, কি রাজ্য সরকারের বিরুদ্ধে, কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আপনারা দেশ পরিচালনার, আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না, এর জবাবটা দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। অন্যথায় কি হবে? ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাবে, আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে। আর গরিব মানুষ এই বুথের এলাকার কি রাম কি রহিম, সে ক্ষুধার তাড়নায় তাকে জীবন যাপন করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, যতদিন এগিয়ে আসছে, ভোট এগিয়ে আসছে, তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে। আমি আপনাদের বলি, আমাদের মধ্যে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক। আমাদের মূল ইস্যু কি? শিক্ষার, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, এটাই আমাদের ইস্যু হওয়া দরকার। এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি, এ বলছে আমি মসজিদ করছি, এ বলছে আমি গুরুদুয়ারা করছি, এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি, এ আল্লাহর কসম খাচ্ছে, এ দেব দেবীর নামে আপনার শপথ নিচ্ছে, এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, তোমাকে আল্লাহর কসম খেতে হবে না, ভগবানের নামে দিব্য করতে হবে না। তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো খড়ের চালে ঘুমাচ্ছে, ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না, ওর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে। ভাবতে অবাক লাগছে, আপনাকে আমাকে কি বলছে, যারা আমরা জানি না, সচেতন নয়, কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব, আমাদের দলের ঝান্ডা ধর বলছে তো নাকি? কিন্তু আপনাদের জেনে রাখতে হবে, আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না, আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে। আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস, আমাদের মিটিং মিছিলের চ। আমি আপনাদের বলি, আপনারা আওয়াজ তুলবেন। প্রথম কথা, আপনারা যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন, ওতে আমার কোনো বাধা দিবার নয়, আমি কেউ নয় বাধা দিবার। দেশের গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, এটা হচ্ছে আমার রাইট, অধিকার। কিন্তু আমি আপনাদের বলবো, বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা আপনারা ধরবেন না। আপনাদের বোকা বানানো হচ্ছে। যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে, তাদেরকে এতদিন প্রশ্ন ন করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে। আপনারা আওয়াজ তুলুন না। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন, ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। তো আপনারা আওয়াজ তুলুন, বলুন। যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে, মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে, তাদেরকে বলুন, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার। এই 12 বছর তোদের সরকার চলছে, কেন্দ্রের প্রায় 10 বছর হতে যাচ্ছে সরকার চলছে, এখনো কেন আমাদের পাড়ার, চাই রাম বলুন, চাই রহিম বলুন, চাই ফাতেমা বলুন, চাই দুর্গা বলুন, তাদের বাড়ি এখনো কেন
কাঁচা চাল আছে, কেন এখনো টালির চালে তারা বসবাস করছে? বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে? বৃষ্টি হলে কেন পানি তার বাড়ির মধ্যে ঢুকছে? এর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে। যদি আমরা একসাথে সকলে আওয়াজ তুলি যে আমার মাথার উপরে এখনো ছাদ হলো না কেন, তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেবো, তাহলে মিটিং এ চলে কথা বলতে পারবে না। ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার বুথে যিনি গরিব মানুষ, যার কাঁচা বাড়ি তাকে বাঁকা বাড়ি করে দেওয়ার দায়িত্ব ওদের পড়ে। ওরা 12-13টা বছর দায়িত্বে আছে, এখনো পালন করতে পারছেন না। উল্টে কোশ্চেন না ওদেরকে করে, উল্টে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে শুধু সচেতন না থাকার জন্য। সচেতন হন। আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝান্ডা ধরার কথা বলে আপনাদেরকে, আপনারা বলবেন এই 12 বছরে কেন তোরা বাড়ি দিসনিস, এর জবাবটা আগে তোরা দে। এক বাক্যে আপনাদেরকে বলতে হবে, দেখবেন বলা বন্ধ হয়ে যাবে। আবাস যোজনায় বাড়ি কারা পাবে? এখন দেখছি তো যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম, যে যত মাল দিতে পেরেছে লিস্টে আগের দিকে তত নাম। আর আমার এলাকার গরিব মানুষ, যার হয়ে বলার কেউ নাই, যার হয়ে কহার কেউ নয়, যে কাটমানি দিতে পারছে না 30,000, 40,000, 50,000 টাকা যে দিতে পারছে না, তার বাড়ির নাম আসছে না। আমি আপনাদের বলবো হাও তাছার কোনো জায়গা নাই। আপনারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, অনেকে অ্যাপ্লিকেশন করেছে, নতুন যে লিস্ট বার হবে সেই লিস্টের একটু অপেক্ষায় থাকুন। নতুন লিস্ট বার হবে তো নাকি, একটু অপেক্ষায় থাকুন। যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, বলেন গুড, আমরা তো চাই সব থেকে গরিব মানুষ আগে বাড়ি পাক। আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন তার দোতলা বাড়ি, তার অলরেডি পাকা বাড়ি, তার বাড়িতে 4 চাকা আছে, তার বাড়িতে ফ্রিজ আছে, তার কয়েক বিঘা জমি আছে চাষযোগ্য জমি, তার মাছ ধরার ট্রলার আছে, বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে, এক কথায় যিনি বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাকে বাড়ি দিয়েছে, আপনারা বিতর্ক কিছু করবেন না। আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তার প্রমাণপত্র আছে, আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়তো একটা, ওই নাম্বারটা নেবেন, আর তার কি আছে জিনিসপত্র, তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন। কাজ আপনাদের শেষ। আর একটা সাথে কাজ করবেন, কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন। তোমার সাথে আইএসএফ এর চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে। তুমি লয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক বাড়ি নেওয়ার চেষ্টা করেছো, আইএসএফ তোমার বিরুদ্ধে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে করবে, এটা জানিয়ে দেবেন। যারা গরিব মানুষ আছেন, কোনো ভাই পাওয়ার জায়গা নয়, আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না। আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে, আপনাদের ভরসার পার্টি আইএসএফ আছে, আপনাদের অধিকার যারা হনন করছে কোনো বেটাকে ছাড় হবে না। আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায়, যে ভুল করবে তখন তুই কি করবে, কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছো, সেটা কোর্টে যে জবাব দিতে হবে, তার ব্যবস্থা আমি সেই বড় লোকটাকে করে দেবো। এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে টেনে নিয়ে যাব, ছাড় হবে না। আপনারা নিশ্চিন্তে থাকবেন। আপনাদের বলবো সাথে সাথে আপনারা কি করবেন, শুধু অপেক্ষায় থাকুন, লিস্ট বার হওয়ার অপেক্ষায় থাকুন। কাদের বাড়ি এসেছে যদি দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে, ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন, বুথের দায়িত্বশীলেরা আছেন, তাদের মাধ্যমে ব্লক কমিটির মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়বো, এবং সাথে সাথে এটাও দেখবো কোন ভিডিও বা কোন প্রধান কার সয়ে বড় লোকটা বাড়ি পেয়েছে, তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব, তার কাছ থেকেও কোর্টের মাধ্যমে জবাবদিহি করব। তুমি 30,000, 40,000 কত টাকা নিয়ে গরিবের নামটা কেটে বড় লোকের নাম বসিয়েছো, সেটা কোর্টের মাধ্যমে তার কাছ থেকেও আমরা বুঝে নেব, তারও ছাড় হবে না। এটা মাথায় থাকে জানো আপনাদের এলাকায় যারা যা করছে, শুধু অপেক্ষা থাকুন, ধৈর্য ধরুন, জবাব সময়ে দেওয়া হবে। বন্ধুগণ, অনেক মানুষকে বুথের মানুষকে একসাথে
একসাথে পেয়েছি। আর কয়েকটা বিষয় কথা বলবো, বলে এখান থেকে বিদায় নেবো। আচ্ছা, আপনাদের এখানকার মানুষের জীবিকা নির্বাহ কিসের উপরে বেশি করেন? কি করেন? গাড়ি চালান, দর্জি, চাষবাস, কি কিসের সাথে আপনারা বেশি যুক্ত? একটু একটু আওয়াজ দেন না, ভালো লাগবে। আচ্ছা, কারা কৃষক একটু হাত তুলুন তো চাষবাসের সাথে যুক্ত? হ্যাঁ, 8-10 জন তো মনে হয় তুললো। বাকিরা সব অন্য কাজের সাথে যুক্ত নাকি? হ্যাঁ, যারা কৃষক একটু হাত তুলুন। ভয় পাওয়ার দরকার নেই ভাই, কেউ কেস দেবে না, কেস দিলে জামিন আমরা করাবো।